হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে থেকে তোমাদের স্টার্ট করব সেমিস্টার 4 এর ক্লাস। সেমিস্টার 4 এর প্রথম ইউনিটে আছে তোমাদের ভেক্টরস অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি। ভেক্টর থেকে তোমাদের পরীক্ষায় থাকবে 5 মার্কস এবং 3 ডাইমেনশনাল জিওমেট্রি থেকে থাকবে তোমাদের পরীক্ষায় 10 মার্কস, টোটাল হচ্ছে 15 মার্কস। তোমরা ভেক্টরটা ক্লাস 11-এ ফিজিক্সে কিন্তু পড়ে এসছো। তো এখানকার প্রথম অধ্যায়টি ক্লাস 11-এর মতোই, তাই এটিকে আবার একবার রিভাইজ করে নিচ্ছি। তবে আজকে স্টার্ট করব আমরা ইউনিট 1-এর চ্যাপ্টার 1, যার নাম হচ্ছে ভেক্টর বীজগণিত। আর একটা জিনিস তোমরা জানো যে ইউনিট 4-এ কিন্তু কোনো এমসিকিউ থাকবে না, শর্ট টাইপ কোশ্চেন থাকবে এবং ডেসক্রিপ্ট টাইপ কোশ্চেন থাকবে। তো এই ভেক্টর এবং 3 ডাইমেনশনাল জিওমেট্রি থেকে একটি করে শর্ট কোশ্চেন থাকবে এবং বাকিটা কিন্তু ডেসক্রিপ্ট টাইপের কোশ্চেন থাকবে। তবে চলো স্টার্ট করা যাক। তো তোমরা জানো ভৌত রাশি পদার্থবিদ্যায় পড়েছো। ভৌত রাশি, ভৌত রাশিকে দুভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল হচ্ছে স্কেলার রাশি, একটা ছিল স্কেলার, আর একটা ছিল ভেক্টর। ভেক্টর স্কেলার রাশি কাকে বলা? যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাকেই বলা হয় স্কেলার রাশি। যেমন কি ছিল, যেমন হচ্ছে দৈর্ঘ্য, এর শুধু মান আছে, ভর, সময়, এগুলোকে বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে। আর হচ্ছে ভেক্টর রাশি কাকে বলা হয়? যে রাশির মানও থাকবে এবং অভিমুখও থাকবে তাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন হচ্ছে গতিবেগ, সরণ, বল, ত্বরণ, ওজন, এগুলো সবই হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে একটি সরলরেখাংশের দ্বারা চিহ্নিত করা হয়। এটি একটি সরলরেখাংশ, এর প্রথমে যেখান থেকে থাকবে সেটাকে বলা হয় প্রারম্ভিক বিন্দু। এই বিন্দুটাকে বলা হয় প্রারম্ভিক বিন্দু এবং যেখানে গিয়ে শেষ হবে সেটাকে বলা হয় অন্তিম বিন্দু। অন্তিম বিন্দু। এবং যদি নাম দিই, এর নাম এ, এর নাম বি, তবে একে চিহ্নিত করা হয় কীভাবে? এ বি, এর মাথায় তীর, এইভাবে, মানে এ থেকে বি এর দিকে ভেক্টরটা, এইভাবে ভেক্টরকে চিহ্নিত করা হয়। তো ভেক্টর সবসময় কি একটি সরলরেখা দ্বারা প্রকাশ করা হয় এবং সেটিকে যদি দুদিকে দুটো নাম দেওয়া থাকে, প্রথম বিন্দুটাকে হচ্ছে প্রারম্ভিক বিন্দু, পরের বিন্দুটাকে বলা হয় অন্তিম বিন্দু। যদি এ থেকে বি এর দিকে যাওয়া হয় ভেক্টরটাকে লেখা হয় তো এ বি আকারে লেখা হবে। এবার ভেক্টর রাশি কি বললাম? যার মান এবং অভিমুখ আছে। তো এটি যদি একটা ভেক্টর হয় তবে এর মান আছে, মানটাকে কিভাবে লিখব? এ বি, এর মডুলাস মান, এবং অভিমুখ, অভিমুখ মানে এ বি এর মাথায় ক্যাপ, এটা হচ্ছে অভিমুখ। ঠিক আছে, বা ডাইরেকশন। তো মান এবং অভিমুখ এই দুটোর গুণফলকে কি বলা হয়? ভেক্টর রাশি, তাই তো? এবার যদি দেখো প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি একসঙ্গে মিশে যায়, মানে প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু এক জায়গাতেই যদি হয়ে যায় তবে কি ভেক্টর হবে? অবশ্যই হবে। সেই ভেক্টরটিকে বলা হয় শূন্য ভেক্টর। কি ভেক্টর? শূন্য ভেক্টর। যদি যে ভেক্টরের প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু এক জায়গায় মিলে যাবে তাকে বলা হয় শূন্য ভেক্টর। তবে এর মান কত হবে শূন্য ভেক্টরকে? যদি এ বি শূন্য ভেক্টরকে এখানে যদি এ আর বি যদি এক জায়গায় মিলে যায় তবে এ বি সমান কী হবে? শূন্য ভেক্টর, শূন্য লিখে তার মাথায় তীর চিহ্ন দিতে হবে। ভেক্টর হলে অবশ্যই তার মাথায় তীর চিহ্ন দেবে, আর স্কেলার হলে তার মাথায় তীর দিতে হবে না। এবার হচ্ছে দেখো এ বি সমান কী পেয়েছি? ম্যাগনিটিউড বা মান, এবং এ বি এটা হচ্ছে অভিমুখ। তো এখানে দেখো এই এ বির মান যদি বার করো, এ বি ক্যাপ, এটা সমান কত হবে? এ বি ভেক্টর বাই মড এ বি। এই যে মান, এইটাকেই বলা হয় একক ভেক্টর। কি বলা হয়? একক ভেক্টর। তার মানে এই যে ডাইরেকশনটাকে কি বলা হয়? একক ভেক্টর। তো একক ভেক্টর সমান কী পাবো? তুমি যদি যে কোনো একটা ভেক্টর যদি দেওয়া থাকে এ ভেক্টর, এর একক ভেক্টর যদি বার করতে বলে তবে কীভাবে বার করবে? এ ভেক্টর একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ সমান এ ভেক্টর বাই মড এ ভেক্টর। ঠিক আছে। তো একটি ভেক্টরকে তার মডুলাস ভ্যালু দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তখন যে ভেক্টরটি পাবো তাকে বলা হয় একক ভেক্টর। নেক্সট হচ্ছে সমান ভেক্টর কাকে বলে? দুটি ভেক্টর ধরো স্মল এ এবং স্মল বি, দুটি ভেক্টর আছে, একে সমান কখন বলবো? ধরো একটি ভেক্টর স্মল এ আছে, এই ভেক্টরটি যার এ বি যার নাম দিলাম,
এ বি হচ্ছে স্মল এ ভেক্টর, এবং সিডি আরেকটি ভেক্টর নাম দিলাম যেটি হচ্ছে বি ভেক্টর। এ এবং বিকে সমান বলবো কখন, যদি এ এবং বি এর মানও একই হয় এবং এই যে অভিমুখ এ বির দিকে আছে এটাও অভিমুখ যদি একই দিকে হয়, মানও একই হবে এবং অভিমুখও যদি একই হয়, তখন এ এবং বি ভেক্টরকে কী বলবো, সমান ভেক্টর। তবে দুটি ভেক্টর এ বিকে বলবো সমান ভেক্টর যদি ভেক্টর দুটির মান এবং অভিমুখ একই হয়। অথবা এই ছবিটা নাম হয়ে এরকম হতে পারে, ধরো এখান থেকে এ বি, ঠিক আছে, এটা এ ভেক্টর, এর সমান করে আরেকটি ভেক্টর ধরো এখান থেকে এঁকে নিচ্ছি, এখান থেকে একে এত দূর পর্যন্ত সমান হয়ে আছে প্রায়, এটার নাম দিলাম সিডি, এটা হচ্ছে বি ভেক্টর। দেখো দুটি ভেক্টর মান একই, দৈর্ঘ্য একই আছে এবং ডিরেকশন দেখো এটাও এদিকে আছে এটাও এদিকে আছে, এর একই দিকে আছে, তো মান এবং অভিমুখ দুটোরই একই দিকে আছে, তাই এ বিকে তখনও বলবো আমরা সমান ভেক্টর। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কাকে বলে, দেখো এগুলো ফিজিক্সে করেছে, তবু আরেকবার করে আমরা রিভাইজ করে নিচ্ছি। তো ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কাকে বলে, মনে করো এ একটি ভেক্টর আছে, এ একটা ভেক্টর এইভাবে আছে যার প্রারম্ভিক বিন্দু এ এবং অন্তিম বিন্দু বি। এই ভেক্টরের ঋণাত্মক ভেক্টরটা কী হবে, উল্টো দিক থেকে, উল্টো থেকে মানে বি থেকে এ এর দিকে আসবে, ঠিক আছে, তখন তাকে প্রকাশ করা হবে মাইনাস এ ভেক্টর। তো এ ভেক্টরের ঋণাত্মক ভেক্টরকে কী হচ্ছে, মাইনাস এ ভেক্টর। এ ভেক্টর যদি এ বি সমান সমান এ ভেক্টর হয়, তবে তার ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টরটা কী হবে, বি এ, বি থেকে এ এর দিকে যাবে, ডিরেকশনটা শুধু চেঞ্জ হয়ে যাবে, বা অভিমুখটা যদি পাল্টে যায় এবং মান যদি একই থাকে, তখন তাকে বলবো ওই ভেক্টরটার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এবার হচ্ছে সদৃশ ও অসদৃশ ভেক্টর কি, যদি দুটি ভেক্টরের অভিমুখ একই হয়, ধরো এ একটা ভেক্টর, এর অভিমুখ এদিকে আছে এবং বি আর একটা ভেক্টর অভিমুখ এদিকে আছে, ম্যাগনিটিউড কিন্তু সমান হবে কি হবে না বলা নেই, যদি দুটি ভেক্টরের অভিমুখটা একই হয় তখন তাকে বলবো আমরা সদৃশ, তখন কি বলবো, সদৃশ। আর যদি দুটি ভেক্টরের অভিমুখটা বিপরীত হয়, ধরো এ ভেক্টরটা এই দিকে আছে এবং বি ভেক্টরটা এই দিকে আছে, অভিমুখটা যদি বিপরীত দিকে হয় তখন তাকে বলবো আমরা অসদৃশ ভেক্টর বলবো, ঠিক আছে। এবার আসছে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর কাকে বলা হয়, এই যে সদৃশ এবং অসদৃশ এই দুটি ভেক্টরকেই বলা হয় সমরেখ ভেক্টর, মানে একই রেখায় থাকবে, সমরেখ মানে একই রেখায় থাকবে, অভিমুখ এক থাক বা না থাক রেখাটাতে একই থাকবে বা সমান্তরাল হবে, তখনই ভেক্টরগুলিকে সমরেখ ভেক্টর বলা হয়। যেমন ধরো এই একটা ভেক্টর এ একটা ভেক্টর বি, একই দিকে অভিমুখ আছে, এরাও হচ্ছে সদৃশ ভেক্টর, মান একই থাক বা না থাক কোনো ব্যাপার নেই। আর একটি ভেক্টর ধরো আছে এ, আর একটি ভেক্টর আছে বি এইদিকে, অথবা এরকমও হতে পারে একটি ভেক্টর এ ধরো আছে এখানে এবং পরে থেকে ধরো আর একটি ভেক্টর আছে এখান থেকে বি আর একটি ভেক্টর আছে, তো একই রেখা বরাবরই আছে দুটি ভেক্টর, তখন তাদের বলবো আমরা কি সমরেখ ভেক্টর। সমরেখ মানে একই রেখা বরাবর বা সমান্তরাল হবে, অভিমুখটার কোনো ব্যাপার নেই, তখন তাদের বলবো আমরা সবাইকে সমরেখ ভেক্টর বলবো। ভেক্টরের সমরেখ হওয়ার অনেকগুলি শর্ত আছে, সেই শর্তগুলি নিয়ে পরে আলোচনা করছি, এখন শুধু ডেফিনেশনগুলি বলছি। সমপ্রারম্ভিক ভেক্টর কাকে বলা হয়, যদি কতগুলি ভেক্টরের প্রারম্ভিক বিন্দু, প্রথমে যে স্টার্ট বিন্দুটা প্রারম্ভিক বিন্দুটি যদি একই হয়, ধরো এ ভেক্টর এটা আছে, ধরো এখান থেকে বি ভেক্টর বেরিয়েছে, এখান থেকে ধরো সি ভেক্টর বেরিয়েছে, প্রারম্ভিক বিন্দুগুলি যদি একই হয় তখন তাদের বলবো আমরা সমপ্রারম্ভিক ভেক্টর। নেক্সট হচ্ছে সামতলিক বা একতলীয় ভেক্টর কাকে বলে, যেসব ভেক্টর একটি তলে অবস্থিত, ধরো এটা একটা তল, এই তলের উপরে যেসব ভেক্টর অবস্থিত, ধরো এদিকে একটা ভেক্টর আছে এ বি, এদিকে একটি ভেক্টর আছে সি ডি, এইদিকে একটি ভেক্টর আছে ধরো পি কিউ, দেখো তিনটি ভেক্টরই একটি তলে আছে, অথবা সমান্তরাল তলের উপর যদি অবস্থিত হয়, ধরো এই একটা তল আর একটা এর সমান্তরাল তল, এখানে ধরো একটা আছে এম এন ভেক্টর। তো যেসব ভেক্টর একই তলে অবস্থিত অথবা সমান্তরাল তলে অবস্থিত তাদের সকলকেই বলা হয়
একতলীয় বা সামতলিক ভেক্টর। তবে এখানে কি কি, এখানে এ বি সি ডি পি কিউ এম এন সবাই কিন্তু সামতলিক ভেক্টর, কারণ এই সমতলে আছে এই ভেক্টরগুলি, আর এই সমতলের সমান্তরাল সমতল এটি আছে, এর উপরে আছে একটি এম এন ভেক্টর, তো সবাই একতলীয় তখন বলবো সবাইকেই। নেক্সট হচ্ছে ভেক্টর যোগ। ভেক্টর যোগের দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে দেখো, এ ধরো একটি ভেক্টর যার নাম হচ্ছে এ বি দিলাম, এবং আরেকটি ভেক্টর ধরো এটা আছে, ওর নাম দিলাম বিসি ভেক্টর, এইদিকে আছে, এর অভিমুখ এইদিকে আছে, এর অভিমুখ এইদিকে আছে। এবার এ এবং বি ভেক্টরটাকে যোগ করব কি করে, মানে এ প্লাস বি এর মান বার করবো আমি, এ প্লাস বি এর মান বার করবো, বা এ আর বি ভেক্টরকে যোগ করবো কিভাবে। তো আমি করবো কি, বিসি ভেক্টরের সমান্তরাল করে এখানে ভেক্টর একটি টানবো, সমান্তরাল ভেক্টর, তার মানে হয়ে গেল এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, তো বিসিটা এখানে টেনে দিলাম। এখন দেখো, এ ভেক্টরের অন্তিম বিন্দু আর বি ভেক্টরের প্রারম্ভিক বিন্দু একই, মানে একটির অন্তিম হবে অপরটির প্রারম্ভিক বিন্দু হবে। তখন আমি যে এ এবং বি বিন্দুটা, সি বিন্দুটা আছে, মানে এ ভেক্টরের ক্যাপিটাল এটা প্রারম্ভিক বিন্দু এবং বি ভেক্টরের সিটা হচ্ছে অন্তিম বিন্দু, এই এ এবং সিটাকে যুক্ত করব, দেখো একটা ত্রিভুজ তৈরি হলো। তখন এ সিটাকে বলবো এ প্লাস বি এর যোগফল। তার মানে হচ্ছে কি, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান সমানই হচ্ছে এসি ভেক্টর, এইটাকেই বলা হয় ত্রিভুজ সূত্র। এ বি মানে হচ্ছে এখানে এ ভেক্টর, প্লাস বিসি মানে হচ্ছে স্মল বি ভেক্টর, আর এটা সমান সমান কি পেলাম, এসি ভেক্টর পেলাম, মানে ত্রিভুজের অতিভুজটা পেলাম। ত্রিভুজ সূত্রটা কি হলো, দেখো এ থেকে বি বিন্দুর দিকে ভেক্টরটা যাবে, এর অভিমুখ এদিকে থাকবে এবং সেম অভিমুখ এদিকে থাকবে, এইভাবে গিয়ে এইভাবে। অভিমুখটা উল্টো দিকে হলে কিন্তু হবে না, তবে আমাকে ঘুরিয়ে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে, নেগেটিভ ভেক্টর করে নিতে হবে বা ঋণাত্মক ভেক্টরে পরিণত করে নিতে হবে অভিমুখ যদি উল্টো থাকে। তখন সেই অভিমুখে না গিয়ে তার বিপরীত অভিমুখে, মানে এ থেকে সি এর অভিমুখে ভেক্টরটাই হচ্ছে এ প্লাস বি ভেক্টর, এটাকেই বলা হয় ত্রিভুজ সূত্র। এবার দেখো সামান্তরিক সূত্র। ধরো একটি সামান্তরিক আছে, সামান্তরিকের এই বাহু বরাবর স্মল এ ভেক্টর আছে, এই বাহু বরাবর স্মল বি ভেক্টর আছে, এইটা হচ্ছে কর্ণ। তবে বি ভেক্টর সমান্তরাল ভেক্টর, এটা থেকে বি লিখতে পারি তো। তো এ ভেক্টরটার দিক হচ্ছে এদিকে, বি ভেক্টরের দিক এদিকে, এর দিক এদিকে ছিল, সেম দিক হবে। তখন দেখো এ প্লাস বি ভেক্টরটা সমান সমান হবে এই যে কর্ণ ভেক্টরটা, এর যদি নাম দিয়ে দাও এ বি সি ডি, সমান সমানই হয়ে যাবে এসি কর্ণ ভেক্টরটা, এটাকেই বলা হয় সামান্তরিক সূত্র। মানে এসি সমান সমান কি পেলাম, এ থেকে সি এর দিকে ভেক্টরটা পেলাম এ প্লাস বি ভেক্টর, ঠিক আছে। তবে সামান্তরিকের দুটি বাহুকে যদি এ এবং বি ভেক্টর দ্বারা চিহ্নিত করা হয়, তখন তার কর্ণটা হবে এ প্লাস বি ভেক্টর। এবার হচ্ছে ভেক্টরের যোগ কিন্তু দুটি নিয়ম মেনে চলে। এক নম্বর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি হয়, তার উল্টোটা যোগ করলেও একই হবে, মানে বিনিময় নিয়ম মেনে চলে। কি নিয়ম মেনে চলে? নিয়ম মেনে চলে। দু নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি যদি হয়, এটা সমান সমান হবে এ প্লাস বি বাইরে প্লাস সি, এটাকে বলা হয় সংযোগ নিয়ম। ভেক্টর বিনিময় এবং সংযোগ নিয়ম দুটি মেনে চলে। এখন দেখো, যদি একটি ত্রিভুজের তিনটি বাহুকে এ ভেক্টর, এটাকে বাহুকে, এই বাহুটাকে বি ভেক্টর এবং এই বাহুটাকে যদি এই দিকেই থাকে সি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, তবে এই তিনটি ভেক্টরের যোগফল সমান সমান 0 হবে। কিভাবে পাবো দেখো, এটা এ বি সি নাম দিলাম, এ বি সি নাম দিলাম ত্রিভুজটির। তবে আমরা ত্রিভুজ সূত্র থেকে কি জানি, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর সমান সমান এ সি ভেক্টর, সি এ নয় এ সি ভেক্টর। হ্যাঁ, এটা তো জানি ত্রিভুজ সূত্র থেকে। তো এটা মানে কি, এ ভেক্টর প্লাস এটা মানে কি বি ভেক্টর বিসি, মানে আর এইটা মানে কি এসি, মানে কি এসি মানে কি আমার দেওয়া আছে সি এ দেওয়া আছে সি, তো এসি কি হবে তার বিপরীত, মানে মাইনাস সি ভেক্টর হবে। তবে বাদিকে আনলে কত হবে, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 ভেক্টর।
অবশ্যই ভেক্টর দেবে, কারণ এইদিকে বাদিকে ভেক্টরের যোগফল সবসময় ভেক্টর রাশি হয়, তাই এখানে কিন্তু ভেক্টর চিহ্ন দেবে, শুধু জিরো দেবে না। তবে এবার দেখো যে তিনটি ভেক্টরের যদি এখান থেকে স্টার্ট হয়, এর প্রারম্ভিক অন্তিম, আবার বি এর প্রারম্ভিক অন্তিম, সি এর এখানে প্রারম্ভিক অন্তিম, এইভাবে যদি থাকে তখন তিনটির যোগফলই হবে সমান সমান জিরো ভেক্টর। এবারে দুটি ভেক্টরের বিয়োগ কিভাবে করব দেখো। মনে করো এ একটি ভেক্টর এবং বি অপর একটি ভেক্টর, এই দুটির বিয়োগফলকে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তবে ত্রিভুজ সূত্র থেকে আমরা কি জানি, এ যদি একটি ভেক্টর এই দিকে অভিমুখ হয় এবং বি আর একটি ভেক্টর যদি ত্রিভুজের অপর বাহুতে থাকে, তখন এইটাকে কি লেখা হয়, এ প্লাস বি ভেক্টর। এই ভেক্টরটা কি লেখা হয়, এ প্লাস বি ভেক্টর ত্রিভুজ সূত্র থেকে। এখন বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টরটা কি হবে, এদিকে হবে, এটাকে লেখা হয় মাইনাস বি ভেক্টর, তাই তো। তখন এই এর প্রারম্ভিক এবং মাইনাস বি এর অন্তিম মুখটাকে যদি যোগ করো, তখন আরও একটা ত্রিভুজ পাবো। দেখো এখানে পাচ্ছি, এই ত্রিভুজ থেকে কি দেখতে পাচ্ছি, যদি নাম দাও এ বি সি আর এটার নাম দাও যদি সি ড্যাশ, সি ড্যাশ, তবে কি হবে, এ বি ত্রিভুজ সূত্র থেকে পাবো এ বি প্লাস বি সি ড্যাশ সমান সমানই হবে এ সি ড্যাশ হবে। আর এ বি মানে কি, এ বি মানে হচ্ছে এ ভেক্টর, আর বি সি ড্যাশ মানে কি মাইনাস বি ভেক্টর, আর এ সি ড্যাশ পেলাম। তবে এ সি ড্যাশ সমান সমান কত পাচ্ছি, এ সি ড্যাশ ভেক্টরটা সমান সমান পাচ্ছি, এ সি ড্যাশ ভেক্টরটা সমান সমান পাচ্ছি, দেখো ভেক্টর চিহ্ন দিতে ছুটে গেছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তার মানে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা, তাই না। অ্যাকচুয়ালি এ মাইনাস বিটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে বি এর ঋণাত্মক ভেক্টরের যোগফলটাই হচ্ছে এ মাইনাস বি। এবার হচ্ছে অবস্থান ভেক্টর কাকে বলে। ধরো ও একটি অনির্দিষ্ট বিন্দু, ও ধরো একটা অনির্দিষ্ট বিন্দু এবং পি ধরো একটি নির্দিষ্ট বিন্দু পি আছে, তখন ওপিটাকে বলা হয় ও বিন্দুর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর। ঠিক আছে, ওপিটাকে কি বলা হয়, ও বিন্দুর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর। এবং ওপির যে প্রারম্ভিক বিন্দু ও, এটাকেই বলা হয় তোমার মূল বিন্দু। কি বলা হয়, ওপিটার প্রারম্ভিক বিন্দু ও যে আছে, একে কি বলা হয়, মূল বিন্দু বলা হয়, মূল বিন্দু বলা হয়। এখন ধরো পি এবং কিউ দুটি বিন্দু আছে এবং ও এর সাপেক্ষে এদের অবস্থান ভেক্টর দেওয়া আছে। ও একটি মূল বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর বলা আছে স্মল এ এবং কিউ এর অবস্থান ভেক্টর ধরো বলা আছে স্মল বি। ঠিক আছে, তবে পি কিউ সমান কত হবে, তবে পি কিউ সমান কত হবে, দেখো ত্রিভুজ সূত্র পেয়ে যাচ্ছি, এটা ও বিন্দু, তো ওপি প্লাস পি কিউ, ওপি প্লাস পি কিউ সমান কত হবে, ও কিউ হবে ত্রিভুজ সূত্র থেকে। ওপি এর মান কত, স্মল এ ভেক্টর, পি কিউ তো বার করতে হবে, আর ও কিউ এর মান কত, ও কিউ সমান বি ভেক্টর। তবে পেয়ে গেলাম পি কিউ সমান কি পেলাম, তবে পি কিউ সমান পেলাম আমরা বি ভেক্টর, আর এ ভেক্টরটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস এ ভেক্টর, তবে পি কিউ সমান কি পাচ্ছি, বি মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, তবে বোঝা যাচ্ছে যে পি এবং কিউ বিন্দুর যদি অবস্থান ভেক্টর জানা থাকে, তবে পি কিউ সমান হবে ও কিউ মাইনাস ওপি মানে বি মাইনাস এ। এবার হচ্ছে ভেদক অনুপাত কি জিনিস। মনে করো পি এবং কিউ দুটি বিন্দু আছে, পি এবং কিউ দুটি বিন্দু আছে, এদের অবস্থান ভেক্টর যথাক্রমে ও বিন্দুর সাপেক্ষে ধরো স্মল এ এবং বি বিন্দুর সাপেক্ষে ধরো ও বিন্দুর সাপেক্ষে হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল বি ভেক্টর। তখন এই যে পি কিউ রেখাংশটা আছে, এই যে পি কিউ রেখাংশটা আছে, সেই পি কিউ রেখাংশের মাঝখানে বা যে কোনো এক জায়গায় যদি একটি বিন্দু আর হয়, পি কিউ রেখাংশের ভেতরে, পি কিউ রেখাংশের ভেতরে যদি একটি আর বিন্দু হয়, সেই বিন্দুটি যদি পি কিউ রেখাংশটাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন এই আর বিন্দুর অবস্থান ভেক্টরটি কত হবে, মানে ও আর এর মান কত হবে বার করতে হবে। তোমরা ক্লাস 9-এ স্থানাঙ্ক জ্যামিতিতে করেছিলে যে দুটি বিন্দুর যদি অবস্থান ভেক্টর জানা থাকে এবং সেই দুটি বিন্দু সংযোগ সরলরেখাংশকে যদি অপর একটি বিন্দু
m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে তখন সেই বিন্দুটির স্থানাঙ্ক কিভাবে বার করতে হয়। সেম পদ্ধতি এখানেও কিন্তু p এবং q সরলরেখাংশকে আর একটি বিন্দু যদি m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে তখন r বিন্দুর অবস্থান ভেক্টরটাকে লেখা হবে OR সমান সমান হবে কি m ইন্টু b, এই সাইডের ভেক্টরটা এই সাইডের মানটা ইন্টু b, m ইন্টু b ভেক্টর প্লাস n ইন্টু এই সাইডের ভেক্টরটা n ইন্টু a বাই m প্লাস n। তো তখন পেয়ে যাবো আমরা r বিন্দুর অবস্থান ভেক্টরটা। এবার যদি r বিন্দুটা যদি বহির্বিভক্ত করে তবে কি রকম হবে, ধরো pq ধরো এখানে আছে, pq এবং r বিন্দুটা ধরো এখানে আছে, তবে কি রকম হবে, এটা স্মল a এটা স্মল b, p থেকে r এর দূরত্ব হচ্ছে স্মল m আর এইটুকুটা হচ্ছে স্মল n, m/n অনুপাতে বহির্বিভক্ত করেছে তখন r বিন্দুটির অবস্থান ভেক্টর OR সমান সমান লেখা হবে m ইন্টু b, এই b ভেক্টরটা m ইন্টু b ভেক্টর মাইনাস n ইন্টু a ভেক্টর n ইন্টু a ভেক্টর বাই m মাইনাস n। ঠিক আছে, যদি বহির্বিভক্ত করে তখন হবে এটা, আর অন্তর্বিভক্ত করলে তখন হবে এই সূত্রটা। শুধু মনে রাখতে হবে যে r বিন্দুটা যেটা হবে সেটার এই পাশে যদি n থাকে n ইন্টু এ পাশেরটা গুণ হবে প্লাস m ইন্টু এই পাশেরটা গুণ হবে। ঠিক আছে, একই রকমভাবে m ইন্টু তার উল্টোটা হবে b এর সঙ্গে, এবং q এর যেটা আছে সেটা n যদি হয় n ইন্টু p এর অবস্থান ভেক্টরটা গুণ হবে। তো এখন যদি আমরা OR সমান এটাকে যদি প্রমাণ করি কিভাবে করব, ধরো OR সমান c ভেক্টর, তবে OPR এই ত্রিভুজটা থেকে কি পাবো, ত্রিভুজ সূত্র যে PR সমান কি হবে, পরেরটা মানে OR, PR মানে OR মাইনাস OP, তাই না, পরেরটা মাইনাস আগেরটা, আর হচ্ছে পরে, তো OR মাইনাস OP। OR সমান কত আছে, c ভেক্টর ধরেছি, আর OP মানে হচ্ছে a ভেক্টর। একই রকম ভাবে ত্রিভুজ যদি OQR এখান থেকে দেখো তো RQ সমান কত হবে, RQ সমান OQ মানে পরেরটা OQ মাইনাস আগেরটা OR সমান OQ মানে হচ্ছে B মাইনাস C হবে। এবার আমরা জানি যে PQ বাই হচ্ছে PR বাই R কিউব, এই দুটির অনুপাত বলা ছিলই না m/n m/n। PR এর মান তো পেয়ে গেছি, PR এর মান কত হয়েছে c মাইনাস a, আর R কিউব এর মান হচ্ছে b মাইনাস c সমান m/n। এখান থেকে কোনাকুনি গুণ করে দাও, কত হবে nc মাইনাস na সমান mb মাইনাস nc, c গুলোকে এক সাইডে করে নাও, তো nc প্লাস mc সমান mb প্লাস na, ইমপ্লাস করবে, দেখো এখান থেকে c কমন, m প্লাস n হচ্ছে c কমন নিলাম সমান mb প্লাস na, তবে c ভেক্টর সমান কত পাচ্ছি, c ভেক্টর সমান পাচ্ছি mb ভেক্টর প্লাস na ভেক্টর বাই m প্লাস n। c ভেক্টরটাই তো হচ্ছে OR, r ভেক্টর অবস্থান ভেক্টর, তবে r ভেক্টর অবস্থান ভেক্টরের সূত্রটা পেয়ে গেলাম। তো এইভাবে কিন্তু সূত্রটা বার করা হয়েছিল। তো তোমরা এত কিছু মনে না রেখে এই ফর্মুলাটা শুধু মনে রাখবে। ভেক্টরের রৈখিক সমন্বয় বা লিনিয়ার কম্বিনেশন কি, মনে করো n সংখ্যক ভেক্টর আছে a1 a2 an সংখ্যক ভেক্টর আছে, এরা প্রত্যেকেই অশূন্য ভেক্টর, এবং তার জন্য ধরো স্কেলার মান রাশি পাচ্ছি λ1 λ2 λn হচ্ছে প্রত্যেকটা স্কেলার রাশি। তখন এই λ1 a1 ইন্টু λ2 a2 ইন প্লাস দিয়ে ডট করে লাস্টটা λn ইন্টু an, এই যে স্কেলার এর সঙ্গে ভেক্টরগুলি গুণফলের যোগফলটাকে বলা হয় ভেক্টরের রৈখিক সমন্বয় বা লিনিয়ার কম্বিনেশন। একে যদি আমরা r ভেক্টর দিয়ে প্রকাশ করি তখন rটাকেই বলবো a1 a2 an এর রৈখিক সমন্বয় ভেক্টর, যেখানে a1 a2 an হচ্ছে অশূন্য ভেক্টর এবং λ1 λ2 λn হচ্ছে স্কেলার
রাশি। নেক্সট হচ্ছে দ্বিমাত্রিক দেশে ভেক্টরের উপাংশ। মনে করো ও হচ্ছে মূল বিন্দু, ও হচ্ছে কি মূল বিন্দু, এবং ও এক্স হচ্ছে বরাবর একটি ভেক্টর আছে এ ভেক্টর, এবং ও ওয়াই হচ্ছে একটি ভেক্টর হচ্ছে স্মল বি ভেক্টর, ঠিক আছে। এবং আরেকটি ভেক্টর হচ্ছে ওপি হচ্ছে স্মল আর ভেক্টর। মানে হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল আর, এবং ও এক্স বরাবর একটি ভেক্টর স্মল এ আছে, এবং ও ওয়াই বরাবর একটি ভেক্টর স্মল বি আছে। তখন পি বিন্দু থেকে ও ওয়াই এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করলাম, এবং পি বিন্দু থেকে ও এক্স এর একটি সমান্তরাল ভেক্টর অঙ্কন করলাম। সবসময় দেখো ও এক্স এবং ও ওয়াই এখানে লম্ব হতে হবে, এর কোনো মানে নেই, যে কোনো কিছু হতে পারে, এবং তার নাম দিলাম পি এ এবং পি বি। তবে দুটি যদি স্কেলার যদি পাই, এক্স ও ওয়াই যদি দুটি স্কেলার এমন হয় যে ও এ ভেক্টরটা সমান সমান হচ্ছে এক্স এ, এবং ও বি ভেক্টরটা সমান সমান যদি পাই ওয়াই বি, ঠিক আছে। তবে হয়ে গেল ও বিটা যেহেতু ওয়াই বি, তার মানে এ পিটা কি হলো ওয়াই বি, এবং ও এটা কি পেলাম এক্স এ ভেক্টর। তবে দেখো ও এ পি ত্রিভুজ থেকে ত্রিভুজ সূত্র অনুযায়ী কি পাবো, ত্রিভুজ সূত্র থেকে পাবো আমরা ও এ প্লাস হচ্ছে এ পি, ও এ প্লাস এ পি সমান সমান হবে ও পি, মানে এর ডাইরেকশন এদিকে এবং সেম ডাইরেকশন থাকবে এদিকে, এবং তার বিপরীত দিকে ডাইরেকশন হবে ওপিটার। তো সমান সমান কি পাবো ওপি, ওপি পেলাম। ওপি মানে কি আর ভেক্টর, ও এ মানে কত এক্স এ, এবং এপি মানে কত ওয়াই বি। তবে দেখতে পাচ্ছি কি যে আর ভেক্টরটিকে দুটি ভেক্টর এক্স এ এবং ওয়াই বি এর যোগফল আকারে লেখা যাচ্ছে। তখন এই এক্স এ এবং ওয়াই বি এই দুটি ভেক্টরকে আর ভেক্টরের ও এক্স বরাবর উপাংশ এবং ও ওয়াই বরাবর উপাংশ ভেক্টর বলা হয়। তবে কি পেলাম, তবে পেলাম যে এক্স এ এবং এবং ওয়াই বি এই দুটি ভেক্টরকে আর ভেক্টরের ও এক্স ভেক্টরের অভিমুখে এবং ও ওয়াই ভেক্টরের অভিমুখে উপাংশ ভেক্টর বলা হয়, উপাংশ ভেক্টর বলা হয়। এটা কি পেলাম দ্বিমাত্রিক দেশে, মানে হচ্ছে 2 ডাইমেনশনে ভেক্টর উপাংশ বার করতে শিখলাম। একই রকম ভাবে 3 ডাইমেনশনেও কিন্তু ভেক্টরের উপাংশ বার করা হয়, তোমরা বই থেকে 3 ডাইমেনশনটা দেখে নেবে। দিক কোসাইন এবং দিক অনুপাত কি, এটি খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু ভালো করে বুঝবে। মনে করো একটি ঘরের 3টি দেওয়াল যে রেখা বরাবর ছেদ করেছে, সেগুলোকে ধরে না একটাকে এক্স অক্ষ, আর একটিকে ওয়াই অক্ষ, আর একটিকে জেড অক্ষ। ধরো এই একটা দেওয়াল, ধরো 3টি দেওয়াল আছে, এই একটি দেওয়াল, এই একটি দেওয়াল, এই একটি দেওয়াল, এই যে রেখাটা ছেদ করেছে দুটি দেওয়াল, সেটাকে ধরো এক্স অক্ষ, এটাকে ধরো ওয়াই অক্ষ, এটাকে ধরো জেড অক্ষ। 3টি দেওয়ালকে ধরে নিলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এবং সেই ঘরের মাঝখানে ফাঁকাতে ধরো একটা বিন্দু পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এবং পি এর অবস্থান ভেক্টরটা ধরে নিচ্ছি আমরা ওপি। সেই ওপি সমান সমান হচ্ছে স্মল আর ভেক্টর, ওপি সমান সমান হচ্ছে স্মল আর ভেক্টর, ঠিক আছে। তবে এই এক্স ওয়াই জেড দিয়ে ধরেছি, তার মানে হচ্ছে যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্বটা যদি টানি, পি এ যদি হয়, তো ও এটা হচ্ছে এক্স। একই রকমভাবে পি বিন্দু থেকে যদি ওয়াই অক্ষের উপর যদি লম্ব টানি, তবে হচ্ছে এটা যদি নাম বি দিই, তো ও বিটা হচ্ছে ওয়াই। আর পি বিন্দু থেকে যদি জেড অক্ষের উপর যদি লম্ব টানো, এই লম্বটা বোঝা যাবে না, এটা যদি লম্ব টানো এরকম করে, তবে যদি সি বিন্দুতে ছেদ করে তখন ও সিটা হবে জেড, ঠিক আছে। যদি এই ওপি ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ উৎপন্ন করে, তখন তার কসগুলোকে কস আলফা, কস বিটা, কস গামা, এই তিনটিকে বলা হয় ওপি ভেক্টরের দিক কোসাইন, ঠিক আছে। কস আলফা, কস বিটা, কস গামা, এই তিনটিকে বলা হয় ওপি ভেক্টরের দিক কোসাইন। আমি ছবিতে তোমাদের বইয়ের থেকে একটু উল্টো এঁকেছি, কারণ বুঝতে সুবিধা হবে। এটা তোমাদের এক্স লেখা আছে, এটা ওয়াই, এটা জেড, তো এই এক্স ওয়াই জেড করলে তোমাদের একটু বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি চেঞ্জ করে লিখেছি। এবং সেই
দিক কোসাইনগুলোকে লেখা হয় কি এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এল মানে হচ্ছে কস আলফা, এম মানে হচ্ছে কস বিটা, এন মানে হচ্ছে কস গামা। এখন দেখো এই যে আমি টেনেছি লম্ব, তো ও এ পি এই ত্রিভুজের ক্ষেত্রে কস আলফার মান কত হবে বলো তো? কস আলফা সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কি ও এ, বাই অতিভুজ মানে কি হচ্ছে ও পি। সেই ও এটা সমান সমান কি আছে এক্স, এবং ওপি যেটা আছে ওপি হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টরের ম্যাগনিটিউড মানে মানটা কত হয় মড আর, সেটাকে ধরে নিলাম স্মল আর, তবে হয়ে গেল এক্স বাই আর। ঠিক আছে, বা এই কস আলফা মানে কি এল সমান সমান কত পেলাম এক্স বাই আর, বা এখান থেকে এক্স এর মান কত পাবো এল আর পাবো। একই রকম ভাবে যদি কস বিটাকে বার করি সমান সমান হবে ওয়াই বাই আর, এবং সেখান থেকে পাবো আমরা কি ওয়াই সমান সমান এম আর, এবং একই রকম ভাবে জেড সমান সমান পাবো আমরা এন আর। তিনটি ত্রিভুজ থেকে যদি করি আমরা তিনটি জিনিস পাবো, এক্স সমান সমান পাবো, ওয়াই সমান সমান পাবো এবং জেড সমান সমান পাবো। তবে পি বিন্দুর স্থানাঙ্কটা কি হচ্ছে দেখো, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ছিল, তবে এখন কত হলো, এখন হয়ে গেল পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এল আর এম আর এন আর হচ্ছে। এবং দেখো যদি এই দিক কোসাইনগুলি অনুপাত বার করি, বা এই যে এক্স ওয়াই জেড এর অনুপাত যদি দেখি কি পাবো এল আর অনুপাত এম আর অনুপাত এন আর পাবো। এটা সমান কত দেখা যাবে আর আর কেটে যাবে, এল ইস টু এম ইস টু এন পাবো। এখন দেখো এই এল আর এম আর এন আর এর অনুপাতটা যখন করছি সেটি কি পাচ্ছি দিক কোসাইন পাচ্ছি। তার মানে এই এল আর এম আর এন আরটা হচ্ছে দিক কোসাইনগুলির সমানুপাতি। তার মানে কি পেলাম এল আর এম আর আর হচ্ছে এন আর, এগুলো কি পেলাম দিক কোসাইনগুলির সমানুপাতি, মানে এল এম এন এর সমানুপাতি। এবং এই সমানুপাতি সংখ্যা তিনটিকে বলা হয় দিক অনুপাত, দিক অনুপাত। এবং সেগুলিকে স্মল এ স্মল বি স্মল সি দ্বারা প্রকাশ করা হয়, সেগুলোকে স্মল এ স্মল বি স্মল সি দ্বারা প্রকাশ করা হয়। তবে আর একবার বলছি, ক্লিয়ার করে নাও দিক কোসাইন এবং দিক অনুপাত কি। ওপি মনে করো একটি ভেক্টর, বা পি একটি যে কোনো বিন্দু যার অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। সেই ওপিটি যদি এক্স অক্ষের সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি গামা কোণ উৎপন্ন করে, তখন কস আলফা কস বিটা কস গামাকে ওপি এর দিক কোসাইন বলা হয়, এবং সেগুলিকে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে দিক অনুপাত কি। দিক অনুপাত হচ্ছে এল এম এন এর সমানুপাতি, এল এম এন এর সমানুপাতি যে কোনো সংখ্যাকে বলা হয় দিক অনুপাত। এখানে যেমন এল আর এম আর এন আর এগুলোকেও বলা হয় দিক অনুপাত, এবং দিক অনুপাতকে ধরা হয় কি এ বি সি আকারে ধরা হয়। ক্লিয়ার হয়ে গেছে আশা করি দিক কোসাইন এবং দিক অনুপাত। এরকম কয়েকটি আমরা প্রমাণ দেখে নিই। এক নাম্বার, ওপি ভেক্টরটা সমান সমান কি আছে স্মল আর, তাই না, এবং এর ম্যাগনিটিউড ওপি এর ম্যাগনিটিউডটাকে কি ধরেছি আমরা শুধু আর, আর ভেক্টর ওপির ভেক্টরটাকে এবং ম্যাগনিটিউডটাকে স্মল আর ধরেছি। আচ্ছা, তবে আর সমান সমান কত হবে দেখো, মূল বিন্দু স্থানাঙ্ক কি হয় 0 0 0 0, তাই না। তবে আর সমান সমান কি হবে রুট ওভার এক্স মাইনাস 0 তার স্কোয়ার হবে প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস 0 তার স্কোয়ার হবে, ইমপ্লাস করবে আর স্কোয়ার সমান সমান কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাচ্ছি, তাই না। এবার দেখো এক্স ওয়াই জেড এর মান বার করে রেখেছি, বসিয়ে দিই। বসিয়ে দিলে কত হবে, এক্স এর মান হচ্ছে এল আর মানে এল স্কোয়ার, আর স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে এম স্কোয়ার আর স্কোয়ার, জেড এর মান হচ্ছে এন স্কোয়ার আর স্কোয়ার। আর কমন নিচ্ছি, আর স্কোয়ার কমন, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। দুদিক থেকে আর আর কেটে যাবে, এদিকে তো আর স্কোয়ার ছিলই,
তো দুদিক থেকে আর কাটলে থাকছে কত 1, তাহলে থাকলো কত l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান সমান 1। তবে এইখান থেকে কি বুঝতে পারছি, যদি l m n ডিরেকশন কোসাইন হয় বা দিক কোসাইন হয়, তবে তার বর্গের যোগফলটা সবসময় 1 হবে। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বরটা এখানে লিখে দিচ্ছি। দেখো এবিসিটাকে দিক অনুপাত ধরেছি, তার মানে কি হবে a অনুপাত b অনুপাত c সমান সমান l/m/n হবে, তাই তো? হবে তো, কারণ আমরা জানি দিক অনুপাত সবসময় দিক কোসাইনগুলির সঙ্গে সমানুপাতি হয়, তার মানে abc সমান সমান l/m/n লেখা যাবে। এখান থেকে আমরা লিখতে পারি a/l সমান সমান b/m সমান সমান c/n লিখতে পারি, সমান সমান কিছু একটা ল্যামডা ধরে নিলাম, ধ্রুবক ল্যামডা ধরে নিলাম। তবে দেখো a সমান সমান কত হবে l ল্যামডা বা ল্যামডা l, b সমান সমান ল্যামডা m, c সমান সমান ল্যামডা n হবে। তবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান সমান কত লেখা যাবে ল্যামডা স্কোয়ার l স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার m স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার n স্কোয়ার। ল্যামডা স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান সমান এটা মানে 1, তাহলে পেয়ে গেলাম ল্যামডা স্কোয়ার। তবে ল্যামডার মান কত হচ্ছে, ল্যামডা সমান সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তবে দেখো ল্যামডার মান তো পেয়ে গেলাম, এখান থেকে যদি l এর মান বার করো, l সমান সমান কত হবে a বাই ল্যামডা হবে। তবে l সমান সমান পাবো কত a বাই ল্যামডার মান কত প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার পাবো। একই রকমভাবে m সমান সমান যদি পাই, এখান থেকে কত পাবে b বাই ল্যামডা, m সমান সমান তো b বাই ল্যামডা মানে কত প্লাস মাইনাস রুট ওভার l স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। একই রকমভাবে n সমান সমান পাবো প্লাস মাইনাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তাই না? দেখো l m n এর মান পেয়ে গেলাম। কি ছিল আমার দেওয়া a b c দিক অনুপাত যদি হয়, তখন আমরা দিক কোসাইনগুলো পাবো কি a বাই প্লাস মাইনাস এটা করে b বাই এটা c বাই এটা। ঠিক আছে, তবে আমরা কি পেলাম, যদি OP এর দিক অনুপাত a b c হয়, তখন OP এর দিক কোসাইনগুলি হবে কি a বাই প্লাস লিখলে প্রথমে প্লাস লিখো, একবার প্লাস লিখে রাখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার কমা b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার কমা c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এটা হবে। অথবা মাইনাস লিখলে সবটাতেই মাইনাস, অথবা দিয়ে এটাও লেখা যায় a বাই মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার কমা দিয়ে b বাই মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার কমা দিয়ে c বাই মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। বোঝা গেছে? তো কোশ্চেনে যদি আসে যে দিক অনুপাত দেওয়া থাকে, তবে দিক কোসাইনগুলি কিভাবে বার করবে, তোমরা সরাসরি কোসাইনগুলিকে উপরে এই অনুপাতগুলিকে উপরে রাখবে আর নিচে তার স্কোয়ারের বর্গ লিখে দেবে, তবেই হয়ে যাবে দিক কোসাইন। তো আমরা ভেক্টরের কিছু কিছু সংজ্ঞা, ডেফিনেশন এবং কিছু কিছু প্রমাণ জানলাম, যেগুলি তোমরা ক্লাস 11-এ ফিজিক্সেই করে এসছো, তবু আমরা রিমাইন্ডার হিসাবে আবার প্র্যাকটিস করে নিলাম। এরপরে তোমাদের ভেক্টরের অঙ্ক শুরু করব, এবং সেই অঙ্কগুলি শুরু করার পূর্বে আমরা কয়েকটি শর্ত আরও জানবো, যে কখন কতগুলি ভেক্টরকে সমরেখীয় বলা হয় এবং কখন কতগুলি ভেক্টরকে একতলীয় বা সমতলীয় বলা হয়। সেই শর্তগুলি জানবো, তারপরে অঙ্ক করা শুরু করব। আশা করছি তোমাদের ভেক্টরের ডেফিনেশনগুলি ক্লিয়ার হয়ে গেছে। আজকের মতো এখানেই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।